ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই সাইফুর রহমান তপন, একটু আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই যে এই যে নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হচ্ছে, বিশেষ করে বিএনপি এবং জামায়াতের ক্ষেত্রে। আজকে জামায়াত বলেছে যে যখন একসাথে জোটবদ্ধ হয়ে তারা ক্ষমতায় ছিল সেই সময় জামাতের দুই মন্ত্রী দুর্নীতি করেনি এবং তারা ক্ষমতায় এলে যেটি করবে সেটি হলো যে লুটেরাদের মুখোশ উন্মোচন করার ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে আসলে একটু মন্তব্য জানতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে। এখন এই ইলেকশন উপলক্ষে আমরা প্রধানত বিএনপির যে শীর্ষ নেতা এবং জামাতের যে শীর্ষ নেতা, এই দুজনের মধ্যে এক ধরনের যে বিতর্ক, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান একটা কথা বলেন, তার জবাব দেন এই জামাতের আমির। তো ফলে আপনি যেই আমির ওনার যে বক্তব্যটা বললেন, সেটা হলো ও তারই পরিপ্রেক্ষিতে বলা। এখন এইটা মানে ধরুন যে তারা যে বলছে যে দুইটা মন্ত্রণালয় বা তিনটা মন্ত্রণালয় সেখানে দুর্নীতি হয় নাই, এটা কিসের ভিত্তিতে তারা তারা বলে? এখন ধরুন ওই মন্ত্রী, নির্দিষ্ট যে মন্ত্রী, ওই মন্ত্রী হয়তো ব্যক্তিগতভাবে কোনো কমিশন নেননি বা কোনো ইয়ে করেননি, কিন্তু সেখানে সেই মন্ত্রণালয়ে যে যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনি জানেন যে কৃষি মন্ত্রণালয় থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা, যেমন বিনা মূল্যে বীজ দেওয়া, বিনামূল্যে সার দেওয়া হয়, এবং কৃষকদের অনেক ধরনের প্রণোদনামূলক কর্মসূচি আছে। সেটা আপনি কি এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে যে সেই সময় 2001 থেকে 2006 কৃষকরা কৃষকরা একেবারে শতভাগ সেটা পেয়েছে? এই এই দেয়া যাবে না। দ্বিতীয় বিষয় হলো, আপনি জানেন ভালো করে, আপনি এই ওই সময়টাতেই বাংলাদেশে 18 জন কৃষক নিহত হয়েছিলেন সারের দাবি করতে গিয়ে, কারণ সারের ছিল অত্যন্ত উচ্চমানের এবং ডিলার নিয়ে ব্যাপক দুর্নীতি করছিল। এখন এর দায় কি মন্ত্রী হিসেবে যিনি মন্ত্রী থাকেন তার উপর পড়বে না? তার ফলে আমি বলছি, ধরুন ধরুন আওয়ামী লীগের যে মিনিস্ট্রি ছিল মতিয়া চৌধুরী সম্পর্কে বলা হয়ে থাকে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ছিলেন। সৈয়দ আশরাফুল ইসলাম ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ছিলেন, কিন্তু এটা কি কেউ বলতে পারবে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঠিকঠাক মতো হয়েছে বা কৃষি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয়নি? তার মানে আপনি বলতে চাচ্ছেন দায়ভারটা কোনো না কোনোভাবে আসলে চলেই আসে। আমার আরেকটি প্রশ্ন ছিল, মানে প্রসঙ্গক্রমে আমি একটু আসতে চাই। জামায়াতের আমিরকে প্রশ্ন করা হয়েছিল, মানে গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়েছিলেন। এছাড়াও আমরা এখন পর্যন্ত দেখি যে কোনো আসনে আসলে নারী প্রার্থী নেই জামায়াতের। এখন যদি আমি বলি যে জোটবদ্ধ হয়ে যে সময় তারা ক্ষমতায় ছিলেন, মানে বিএনপির সময়, সেই সময়টায় তো তারা বেগম খালেদা জিয়ার অধীনেই আসলে ক্ষমতায় ছিলেন, নির্বাচন করেছিলেন। তাহলে হচ্ছে স্ববিরোধী কথা হয়ে গেল না? মানে আপনার মন্তব্য জানতে চাই, কি বলবেন? প্রসঙ্গে একটা লাইন আমি বলি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই যে মুজাহিদ সাহেব। আপনি ওই সময় খোঁজ নেন কত হাজার বা কত লক্ষ এনজিও কে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে জামাতের লোকদেরকে, জামাত এবং শিবিরের লোকদেরকে। কি প্রক্রিয়া দেওয়া হয়েছে সেটা এক ধরনের স্বজন প্রীতির মধ্যে দেওয়া হয়েছে। আমরা তখন সচেতন ছিলাম, আমরা জানি এই বিষয়গুলা। কেউ যে বললেন যে এই নারী নেতৃত্ব বিষয়ে স্ববিরোধিতা জামাতের একেবারে জন্ম থেকেই আছে, ব্যাপক আলোচনা হয়। আপনি জানেন যে একটা বলে, দুপুরে একটা বলে, সন্ধ্যা একটা বলে। আপনি বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই হলো তাদের স্লোগান। সেটা এখন কোথায়? এখন কি জামাতের আমি কি বলছেন যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর আইন কায়েম করব?
তিনি বরং আমরা দেখছি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সবাই গিয়ে আশ্বাস দিয়েছেন যে আমরা শরিয়া আইন প্রয়োগ করব না। তো এটা কি 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 প্রমাণ করে এটা? জি যে তিনিও এই ধরনের স্ববিরোধী কথাবার্তার মধ্যেই তারা আছে, সেটা জি, নিশ্চয়ই। আবার আমাদের আপনি সাথে দেখবেন আরেকজন যে ওই যে অতিথি রয়েছেন। আমরা একটু তার বক্তব্য একটু শুনে আসি এসব বিষয় নিয়ে। ফেরদৌস মামুন, একটু আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একটু আমি জানতে চাই যে বিএনপি জোট সরকারে থাকলেও জামায়াতের ২ মন্ত্রী দুর্নীতি করেনি, এটাই দাবি করেছেন এই জামায়াতের আমির। এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে লুটেরাদের মুখোশ উন্মোচন করার ঘোষণা। এছাড়াও আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে নারী নেতৃত্বের বিষয়টি। সে সময় তো তারা নারী নেতৃত্বের অধীনেই তো আসলে মন্ত্রিত্বে ছিলেন। তাদের ২ মন্ত্রী ছিল, কিংবা সে সময় তারা জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ছিলেন। এই বিষয় নিয়েও বা কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যে আসলে দেখেন যে এইবারের নির্বাচনে আমরা কিন্তু একটা নতুন দেখছি যে যে জামাত একসময় বিএনপির ছায়াতলে থেকে তাদের ডালপালা মানে বড় হয়েছে, সেই জামাত আজকে নির্বাচন করতে হচ্ছে তাদেরকে সেই বিএনপির মতো বড় দলের সাথে প্রতিপক্ষ হিসাবে করা করা লাগছে। তা এখন রাজনীতিতে অবশ্যই বিপক্ষকে নির্বাচনের সময় ঘায়েল করার জন্য নানান কৌশল অবলম্বন করবে। তবে জামাত যে প্রসঙ্গটা উঠেছে যে হলো যে বিএনপির সময় তারা তাদের ২ মন্ত্রী কোনো দুর্নীতি করেনি। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে যে যিনি সেই সময় আপনার এই কৃষি মন্ত্রণালয়ে ছিলেন, তিনি যদি দুর্নীতি না করে থাকেন তাহলে ওনাকে কেন পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ে দেওয়া হলো? কথিত যেটা আছে যে সেই সময় কৃষি মন্ত্রণালয়ে কোনো না কোনো একটা বিষয়ের, কোনো না কোনো একটা ঘটনা, বিশেষ করে যে নিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের অনিয়ম সেই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দৃষ্টিগোচরে আনা হয়েছিল, যে কারণে কিন্তু তাকে একদিনের ভিতরে তার মন্ত্রণালয় পরিবর্তন করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় কিন্তু জনশ্রুতিতে আছে, যে হলো সেই সময় আপনার এই সৌদি আরব সরকার বাংলাদেশের জন্য কিছু অর্থ সাহায্য করেছিল, যে এই সাহায্যটা জামাত তাদের বিভিন্ন জেলায় উপজেলায় অফিস নির্মাণ কাজে তার একটা অংশ ব্যয় করেছিল। সত্য মিথ্যা আমি জানি না, তবে এই কথাগুলো কিন্তু আছে। সুতরাং দুর্নীতির কথা যদি বলা হয়, তা আমি আমার সহকর্মীর সাথে একমত যে শুধু নিজে সৎ হলে পরেই হয় না, কিন্তু যে দুর্নীতি আমি করিনি, কিন্তু আমি যে মন্ত্রণালয় বা যে প্রতিষ্ঠানের দায়িত্বে আছি সেই প্রতিষ্ঠানে যদি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি থাকে তার দায়ভার কিন্তু আমার কাঁধে এসেই পড়ে। এখান থেকে কিন্তু আমার বাঁচার কোনো উপায় নাই। আর দ্বিতীয় প্রশ্নটা আপনি কি বলেছিলেন আমাকে? আমি বলেছিলাম যে নারী নেতৃত্বের বিষয়টি। কারণ আমরা যদি এবার দেখি নারী যে নেতৃত্ব, জামায়াতের হ্যাঁ। কোনো প্রার্থী নারী নেই, এবং জামায়াতের আমির আসলে নারী জামাতের নেতৃত্বের বিষয়টি। জামাতের জামাতের হ্যাঁ, জি, জামাতের তো নারী প্রার্থী থাকার কথা না, কারণ জামাতের যে শরিয়া আইনের ভিত্তিতে যেটা তারা আহ, তাদের সংগঠনকে পরিচালিত করে বা যে রাজনৈতিক মতাদর্শ যেটা, সেখানে তো নারী নেতৃত্ব বলে কিছু নাই। সুতরাং জামাত নারী কোনো নারীকে সংসদ সদস্য করবে, এটা তো হওয়ার কথা না। বরং আপনি বলতে পারেন যে হলো তারা যে বিএনপির সাথে জোট করে এই যে ক্ষমতায় ছিল এবং বেগম খালেদা জিয়াকে যে নেত্রী হিসাবে মানছে, এটাই তো তারা স্ববিরোধী কাজ করেছে। হ্যাঁ, আমি সেই এটা বিষয়টি তো আসলে বলছিলাম। তার হ্যাঁ, তার ইয়েতে থাকতে পারে না। তো ওনারা স্ববিরোধী। জামাত এরকম আপনি দেখবেন যে তারা তাদেরই নিজেদের সাংগঠনিক যে মূল নীতি বা মূল ভিত্তিগুলো আছে তার সাথে তারা কিন্তু বিরোধিতা করে রাজনীতি করছে। যেমন এই যে তারা এই বললো যে দেশ পরিচালনার ক্ষেত্রে জামাতের মূল নীতিতেই আছে যে তারা ক্ষমতায় গেলে পরে শরিয়া নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে, কিন্তু একটু আগে ভাই বললেন যে হলো দেখেন যে তারা কিন্তু নিজেরাই আবার বললো কি যে অবস্থা দৃষ্টি থেকে ক্ষমতায় যেতেই হবে, এখন তারা কিন্তু আর ও কথা বলছে না, তারা বলছে আমরা প্রচলিত আইনেই দেশ শাসন করব। এটা তো জামাত করতে পারে না, কারণ তারা তাদের নিজেদের নীতির সাথে, নিজেদের মূল্যবোধের সাথে নিজেরাই এক ধরনের বিশ্বাসঘাতকতা করছে বলে আমি মনে করি। সুতরাং এখন বাংলাদেশের মতো জায়গায় যেখানে আসলে আমাদের এদেশের ধর্মভীরু যারা মুসলমান আছে তাদের অধিকাংশই কিন্তু স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, তাদেরকে কিন্তু প্রভাবিত করা সহজ। জামাত কিন্তু সেই জায়গাটাকে ব্যবহার করে তারাই নিজেরাই নিজেদের স্ববিরোধী কর্মকাণ্ড করছে বলে আমি মনে করি।
জি, নিশ্চয়ই আমাদের আরো কিছু বিষয় রয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, তবে আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরবো। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ফেরদৌস মামুন এবং সাইফুর রহমান তপন। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। ফেরদৌস মামুন, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত করে ব্যবস্থার আহ্বান তারেক রহমানের। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিকে আসলে কিভাবে দেখছেন? আর যেসব ঘটনা ঘটছে এসব তো আসলে তদন্ত হওয়াই উচিত, সবাই আসলে সেটি বলবে। তারেক রহমানও বলেছেন। তার এই মন্তব্যের প্রেক্ষিতে আপনার মন্তব্য জানতে চাই। শুধু তারেক রহমানই না, আমি মনে করি যে হলো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে একটা বড় ধরনের উদ্যোগ নিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু সরকারের চেয়েও আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি। তো রাজনৈতিক দলগুলোকে এই সংযমটা কিন্তু দেখাতে হবে। এখন সেখানে শেরপুরের ঝিনাইগাতীতে যে ঘটনাটা ঘটেছে, আসলে উদ্যোগটা ভালো ছিল যে দুই পক্ষই আসবে, বিএনপি জামাত তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এখন দেশের সব মানুষ তো আর একরকম না। একটা চেয়ারে বসাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, এখানে সব মৃত্যুই কিন্তু আসলে দুঃখজনক। এবং আসলেও এটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে বিচার দেওয়া হোক। শুধু তারেক রহমান না, এটা জামাতও বলেছে, এটা আমি মনে করি জনগণও চায় যে এটা সুষ্ঠু তদন্ত করে তার বিচার হওয়া উচিত। হ্যাঁ, মানে আর জামায়াতও কিন্তু দ্বিতীয়ত সেটি চেয়েছে। তারেক রহমান চেয়েছে। আর দ্বিতীয়, আপনি যেটা বলছেন যে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে হলো 10,000 টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মওকুফ করে দেওয়া, এটা কিন্তু একটা অনেক বড় কথা বলেছেন উনি। কারণ আপনি দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে 12 কোটির উপর ভোটার আছে। এই 12 কোটির উপর ভোটারের ভিতরে কিন্তু প্রায় 1.5 থেকে 2 কোটি ভোটারই কিন্তু কৃষি কাজের সাথে সরাসরি জড়িত। তো এবং বাংলাদেশের কৃষকেরা যে কিন্তু বেশ দরিদ্র, এবং তাদের অনেকেই কিন্তু এই কৃষি কাজের জন্য কিন্তু তারা ঋণ নিয়ে থাকে, এবং অনেকেই বিভিন্ন সময়ে, সাধারণত আপনারা দেখবেন যে এই যে কোটিপতিরা টাকা নিয়ে মেরে দেয়, গরিবেরা কিন্তু বা যারা দরিদ্র পরিবার এরা কিন্তু ঋণের টাকা মেরে খায়। এরকম ঘটনাগুলি কিন্তু খুব কমই ঘটে। তো কৃষকেরা সাধারণত যে ঋণগুলো নেয়, এই ঋণগুলো কিন্তু তারা ফেরত দেওয়ার জন্য নেয়। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সেরকম কোনো বিপদ আপদ না হলে তারা কিন্তু এই ঋণকে তারা ঋণ খেলাপি হয় না। তো এটা একটা বড় উদ্যোগ, অবশ্যই তারেক রহমান সাহেবকে সাধুবাদ জানাই। কিন্তু এখন দেখার প্রশ্ন যে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে সরকার কৃষকদের এই 10,000 টাকা করে ঋণ পর্যন্ত ঋণ মকুব করে দিল, এইটার পরিমাণ কত হয় এবং সেই টাকার যোগানটা সেই পরবর্তী যদি বিএনপি ক্ষমতায় আসে তারা কিভাবে সেটাকে যোগান মানে দেবে, কিভাবে বাস্তবায়নের এটাকে বিষয়টি আসলে মানে দেখতে হবে যদি বাস্তবায়ন বিএনপি করবে। ক্ষমতায় হ্যাঁ, আসে। সেটাই আসলে দেখার নিশ্চয়ই। বিষয়। আমি ফেরদৌস মামুন একটু আবার আপনার কাছে আসতে চাই। দুঃখিত, সাইফুর রহমান তপন আপনার কাছে আসতে চাই। একটু জানতে চাই যে একই বিষয়, যে কি বলবেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি। তো এটা তো ভালো প্রতিশ্রুতি, নিঃসন্দেহে ভালো প্রতিশ্রুতি। এই যে কৃষকের ঋণ মওকুফের বিষয়টা কিন্তু আজকের না, সেটা এই 90-এর দশক থেকে আমরা শুনে আসতেছি। এটা যখনই সরকাররা আসে বা তারা বলে যে আগে প্রতিশ্রুতি দেয় যে তখন একসময় ছিল 5,000 টাকা পর্যন্ত তারা করবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে এই পর্যন্ত এগুলো কিন্তু তেমন বাস্তবায়িত হয় নাই। গত সরকারের আমলে অসংখ্য ঘটনা আছে যে কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা, এই ঋণের মামলা 10,000 টাকা সেটা 20,000 টাকা হয়েছে। পুরো ফ্যামিলিকে মানে পরিযায়ী হতে হয়েছে, মানে পালিয়ে থাকতে হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। ফলে বিএনপি যদি এটা বাস্তবায়ন করে এটা অত্যন্ত প্রশংসনীয় হবে। এবং ভোটের রাজনীতিতে এটার ইম্প্যাক্ট সেটা আমি মনে করি। তো এই বিষয়টা, এবং আপনি আরেকটা জিনিস দেখলাম যে সেখানে সরাসরি নারীদেরকে নারীদেরকে একটা 2,500 টাকা বা এরকম একটা ইনসেনটিভ দেওয়ারও কথা চালু হয়েছে। এটা গুরুত্বপূর্ণ ভোটের রাজনীতিতে, কারণ নারীদের হাতে সরাসরি টাকা যাওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নারীদেরকে মন জয় করার জন্য বা নারীদেরকে ধরনের স্বাতন্ত্র তৈরি করার জন্য, স্বাবলম্বী করার জন্য, ফলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা বলে আমি মনে করি যদি বাস্তবায়িত হয়। মানে আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন? আর না, আমি আজকেই দেখলাম, আমি একটা মিডিয়াতে দেখলাম তারেক রহমান এই যে নওগাঁ বা রাজশাহীতে যে বক্তব্য রেখেছেন, হুম, তিনি হুম, হুম। সেখানে বলেছেন জি। যে
মানে মানে নারীদের 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 হাতে 2,500 টাকা, সম্ভবত 2,500 টাকা চলে যাবে। আচ্ছা। মানে এটা উনি বলেছেন, সেটা এটা জি। আপনি ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে ব্যাপকভাবে আছে। মানে পশ্চিমবঙ্গে আছে লক্ষ্মীর ভান্ডার, তারপরে কন্যাশ্রী জি। ইত্যাদি, মানে উত্তর ভারতে আছে, মানে ইন্ডিয়াতে ব্যাপকভাবে আছে। জি, তো এটা নিঃসন্দেহে আমি এসব আসলে খুব ভালো গুরুত্বপূর্ণ উদ্যোগ। ঘোষণা এসব আসলে ভালো উদ্যোগ। যদি বিএনপি ক্ষমতায় যায়, এসব আসলে বাস্তবায়ন কতটুকু হবে সেটি আসলে দেখার বিষয়। আমরা একটু আরেকটি প্রসঙ্গে আসতে চাই, যে হচ্ছে আমরা একটু নির্বাচন কমিশনের প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয় অপরাধ। এটি ইসি আজকে জানিয়েছে। এখন পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট পড়েছে প্রায় 4.5 লাখ। পোস্টাল ব্যালটের বিষয়টি তো আপাতত আমরা আলোচনায় আনছি না। আমি একটু এই পক্ষে জানতে চাচ্ছি, হাঁ বা না ভোটের ব্যাপারে সাইফুর রহমান তপন, আপনাকে দিয়ে এই প্রশ্নটির উত্তর একটু আমি জানতে চাই, যে এর আগে তো প্রচারণা চালিয়েছে, তাহলে এতদিন পর কেন ইসি এটি আসলে বলল? এটাই হলো এবারের ভোটের দুর্বলতা। ইসির যে সক্ষমতা আমরা প্রত্যাশা করেছিলাম, এবং আইনে ইসিকে যে রকম স্বাধীনতা দেওয়া হয়েছে, এটার পূর্ণ ব্যবহার আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা আমরা দেখিনি। সেটা যেমন ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ইত্যাদি প্রশ্নে যেমন বিতর্ক তৈরি করেছে ইসির ভূমিকা, আচরণবিধি আচরণবিধি মান্যতার ক্ষেত্রেও, এই আইন প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু ইসি দুর্বলতার পরিচয় দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা হলো এই যে আপনার হ্যানা ভোটের ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারি বিভিন্ন অফিসে ওই স্ক্রল ঝুলছে, সেটা হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার জন্য। এটা একেবারেই মানে মানে অগ্রহণযোগ্য একটা পেন। সেটা ইসি যেটা যতটা বোল্ডনেস নিয়ে, যতটা সাহস নিয়ে আজকে বলছে, এই কথাটাগুলো কিন্তু আগে বলে নাই যখন উপদেষ্টারা ঘুরেছেন। উপদেষ্টারাও কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, মনে রাখতে হবে আপনাকে জি। সেটা। ফলে ফলে এই 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 গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করি ইসির পক্ষ থেকে। এটাকে খুব মানে আমি মনে করি যে এটাকে 100 বার মানে প্রয়োগ করা উচিত, এনফোর্সমেন্টটা খুব লাগবে, জি, এখানেও কিন্তু মানে বাস্তবায়নটা খুব জরুরি। আইন প্রয়োগ সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। আপনি যেটা বললেন যে এনফোর্সমেন্ট আসলে লাগবে। ফেরদৌস মামুন, আপনার কাছে একটু আসতে চাই, একই প্রসঙ্গে জানতে চাই, হ্যাঁ না ভোটের বিষয়ে যে আজকে নির্বাচন কমিশন জানালো, এই প্রসঙ্গে আপনার মন্তব্য। আমি আসলে তপন ভাইয়ের সাথে একমত যে আসলে আমাদের ইসি যে সক্ষমতা, যে ক্ষমতা দেখানো দরকার ছিল আহ, শুরু থেকেই, তা আমার মনে হয় কোথাও যেন ইসির কোনো না কোনো দুর্বলতা আছে। এখন সেই দুর্বলতাগুলো যদি তারা কাটায় উঠতে পারে, কারণ এই হ্যানা ভোটের বিষয়টা কিন্তু আমার যতদূর মনে পড়ে, ডক্টর আলী রিয়াজ সাহেব কিন্তু জোর দিয়েই বলছিল যে আইন অনুযায়ী তারা এটা সরকারের পক্ষ থেকে প্রচার করা যায়, এ ধরনের কথা উনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে। কিন্তু আজকে ইসির কিন্তু সেদিনই উত্তর দেওয়া উচিত ছিল, বা এর আগেই বলা উচিত ছিল যে আপনারা সরকারি কর্মচারীরা কিন্তু ভোটের ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না। শুধু ভোট না, টোটাল ভোটিং সিস্টেম নিয়ে যা কিছু করা দরকার সবকিছুর ব্যাপারে কিন্তু ইসি কে আরো কঠোর হওয়া দরকার। তা না হলে পরে কিন্তু আমরা এই বর্তমান নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রতিশ্রুতিবদ্ধ যে সরকার এবং যে ইসি, তা না হলে পরে এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তবে আশা করব যে ইসির একটা বোধোদয় হয়েছে এবং ভবিষ্যতে তারা সব ব্যাপারে এ ধরনের একটা কঠোর সিদ্ধান্ত দেবে, যেন কেউ এই নির্বাচনকালীন কোনো আইন ভঙ্গ না করে। তাহলেই কিন্তু আমি মনে করি যে আমাদের সুষ্ঠু নির্বাচনের পথে আমরা কিন্তু আরো কয়েক ধাপ বেশি আগায় যেতে পারবো। কিন্তু ইসি যদি তাদের দুর্বল ভূমিকা প্রকাশ করে, তাহলে কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু শুধু ইসি না, নির্বাচন কমিশনই না, এই অন্তর্বর্তী সরকারও প্রশ্নের মুখোমুখি হয়ে যাবে। জি, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আমি বলবো যে তাদেরকে আরো সচেতন হওয়া আরো দরকার, সচেতন হতে আরো হবে সতর্ক রাজনৈতিক হওয়া দরকার। দলগুলোকে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, সাইফুর রহমান তপন এবং ফেরদৌস মামুন, সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।